রিদ খান যখন আমাকে আউট বলল, তখন আমি আসলে ওরকমভাবে মানে বুঝে উঠতে পারি নাই যে ব্যাপারটা কী বললো বা কেন বললো। পরবর্তীতে তার দিকে আবার তাকাইলাম, পরে দেখলাম দ্বিতীয়বারও সে বলল আউট বা চলে যেতে। তখন আমি দেখলাম যে সে রাগে একদম ফুঁসতেছে, তার চোখ টোক লাল হয়ে গেছে। তো এইমাত্রই তো ভালো ছিল, এই লোক এখন আবার রেগে গেল কেন? আমি তো তখন, সে যে আমি তাকে ডিভোর্স দেওয়ার কথা বলতেছি সেই কথা শুনে রেগে গেছে, এটা তো আর আমি বুঝতে পারিনি। আমি আমার স্বামীকে খুঁজতেছি। বলল কিসের জন্য? আমি বললাম যে ডিভোর্স দেওয়ার জন্য। এতে তার রাগ করার কি আছে আমি বুঝলাম না। যাই হোক, তো আমি তার দিকে তাকাইলাম যে এই লোক এমন করতেছে কেন? তো দুইজনের চোখে মানে চোখাচোখি হইল। তখন দেখলাম সে পারলে আমাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলতেছে। চোখ টোক একদম লাল হয়ে গেছে, বড় বড় নিঃশ্বাস নিতেছে। তারপরে হাতের মধ্যে কলম ছিল, বারবার কলমটা দিয়ে শব্দ করতেছে। তো তখন আমি, যে আমার সাথে যে ছিল শ্রেয়ার হাত ধরে আমি বললাম যে চল এখান থেকে, এই লোক আমাদের কি সাহায্য করবে? এই লোকের সাহায্য আমার দরকার নাই। ওনার আছে শুধু ক্ষমতার দাপট আর অহংকার। উনি কারো কোনো সাহায্য করতে পারবো না কোনোদিন। আমার সাহায্য আমিই করে নিব। এটা বলে আমি চলে আসলাম শ্রেয়াকে নিয়ে। তো যখন আমরা বাইরে চলে আসলাম, তো আসিফ একটু সময় নিয়ে খুব মানে একটু ভয় ভয় গলায় ডাকলো, ভাই ভাবিকে কি আবার ডাকবো? তখন হৃদ দাঁতে দাঁত পিষে বলল যে তোর ভাবিকে না, উকিলকে ডাক। এই বেয়াদব মহিলাকে সোজা করা দরকার। কত বড় সাহস, আমাকে বিচ্ছেদের কৌশল শিখায়। তো আসিফ বলতেছে জি ভাই। আসিফের সম্মতিতে খ্যাক করে ওঠে, এই জি কি হ্যাঁ? তো আসিফ বলে না ভাই, আপনি যা বলেছেন সেজন্য জি আর কি। কী বলছি তোরে? উকিলের কথা। তো এখনও আমার মাথার উপর দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ বেরিয়েছে? আসিফ ভয়ে, আসিফ তাড়াহুড়ো করে বলল না ভাই, এই তো যাচ্ছি। তখন হৃদের মেজাজটা আরও খিটখিটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে দিয়ে বলল এই কই যাবি তুই? তো আসিফ বলল ভাই উকিল ডাকতে। তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ পুনরায় খিটখিটে মেজাজে বলল যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে, আজ আর ঢাকা ফিরব না। উকিল আর কাজের দুটো যেন কাল বিকালের মধ্যে রেডি থাকে। এই ধান্দাবাজ মহিলার প্রমাণ দরকার, তাই না? কত বড় সাহস, আমাকে অস্বীকার করে, বলে কাল প্রমাণ নিয়েই তারপরে ঢাকা ফিরব। তো আসিফ আর কী বলবে, সে বলে জি ভাই। তো হৃদ ভীষণ বিরক্ত হয়ে আসিফের এই জি ভাইতে তখন বলতেছে এই যাবি তুই এখান থেকে? আসিফ আবার বলে জি ভাই। তো হৃদ খানের ওইখান থেকে তো তেজ দেখায় চলে আসলাম যে তার সাহায্য আমার লাগবে না, কিন্তু আমাকে সাহায্যটা করবে কে? সেই চিন্তা করতে করতে সারা রাত ঘুমাতে পারি নাই একদম। মানে মনের অবস্থা খুবই খারাপ। যাও একটু আশা জাগছিল যে হৃদ খান হয়তো আমাকে হেল্পটা করবে, বাট এখন সেটাও নাই। তো হৃদ খানের সাথে আমিও মেজাজ দেখে চলে আসলাম এখানে। তো এগুলো চিন্তা করতে করতে রাত্রে আর তেমন ঘুম হলো না। পরদিন কলেজ শেষ করে কোচিংয়ে গেছি, বাট কোচিংয়ে আমার ভালো লাগতেছিল না। তো স্যারকে মিথ্যা কথা বললাম যে আমার শরীর ভালো লাগতেছে না স্যার, আমি চলে যাই। তো জুইকে রেখেই একা একা বের হয়েছি। মূলত একা একা বের হওয়ার কারণ আমি এদিক ওদিক হৃদ খানকে খুঁজতেছি, যে যেহেতু কালকে আমিই মেজাজ দেখাইছি, তো আমি তো আগে থেকেই জানি হৃদ খান এত মানে খিটখিটে মেজাজের মানুষ, আর তার কাছে সাহায্য চাইতে যাওয়া মানে অপমান হইতেই হবে। জানার পরও আমার এত রিয়্যাক্ট করা উচিত হয় না, কারণ প্রয়োজনটা তো আমার। এইগুলো চিন্তা ভাবনা করে আমি হৃদ খানের খোঁজ করতেছিলাম বের হয়ে। কালকে যেই জায়গাটায় ওনাদের দেখছিলাম, আজকে ওই দিকটাতে দেখলাম কেউই নাই, ক্যাফের বাইরেও তেমন কেউ নাই। এরকম চিন্তা ভাবনা করতে হঠাৎই দেখলাম কেউ একজন পেছন থেকে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? তো আমি হালকা চমকে গিয়ে পেছনে তাকালাম, দেখলাম যে সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম রাহাত, ছেলেটিকে আমি চিনি। এগুলো হৃদ খানের ছেলে পেলে। তো তারা সারাক্ষণই যখনই দেখা হয় তখনই ভাবি ভাবি বলে কুশল বিনিময় করে। আগে যখন ভাবি বলতো তেমন একটা ভালো লাগতো না, বাট এখন ভালোই লাগে দামড়া দামড়া ছেলেদের কাছ থেকে সম্মান পেতে ভাবি ভাবি বলে ডাকে। তো আমি সৌজন্যতা দেখিয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যা আছি, আমি আপনার সাহায্য লাগবে। তো আমার কথায় সে এগিয়ে এলে একদম নরমভাবে জিজ্ঞেস করলো জি ভাবি বলুন কী সাহায্য লাগবে। তো আমি এক্ষুনি করে দিচ্ছি। তা আমি সৌজন্যতা বজায় রেখে আগের মতো বললাম যে আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম। কালকে তো ওনাদের এখানে দেখেছিলাম, বাট আজকে ওনাদের এখানে দেখতেছি না, আমার একটু হৃদ ভাইয়ের কাছে একটু কাজ ছিল, এরকম বললাম। তো বলার পরে রাহাত ছেলেটা আমাকে বললো ভাবি ভাই তো সামনেই আছে, ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন এটার পিছনে ভাই বসে আছে, এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই ওইখানে আছে, কালো গ্লাস হয় আপনি দেখতে পাচ্ছেন না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পারছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, ভাইকে পাবেন।
তো আমি হচ্ছে খুবই বিষণ্ণ হয়ে মাথার ঘাড় ঘুরিয়ে দেখলাম যে হ্যাঁ, রাস্তার পেছনে কয়েক কদম দূরেই রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপরে সূর্যের আলোয় ভেতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে যারা আছে তারা যে আমাদের দেখতে পারছে এটা আমি ভীষণ বুঝলাম। তো আমি হচ্ছে চিন্তা ভাবনা করে যে ঠিক আছে আগে গিয়ে তাদের সাথে দেখা করি। তো আমি দরজা টেনে অফিসের দরজা টেনে অনুমতি না নিয়েই দরজা ধাক্কে ভিতরে ঢুকে গেলাম। তো আসিফের সাথে আমার দেখা হলো। আসিফকে কিছু বলার আগেই সে দরজা ছেড়ে দাঁড়াইলো যাতে আমাকে ভিতরে যাইতে দেওয়ার জন্য। তো তখন হচ্ছে হৃদের সাথে আমার মানে চোখে চোখ পড়লো, সে দেখলো যে আমি আসছি। তো আমি হৃদের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করেই সাহস নিয়ে এগোতে এগোতে তাকে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। তো হৃদ কোনো উত্তর করলো না, বরং দৃষ্টিতে আরও তীক্ষ্ণতার তেজ বাড়ালো, মুখটাও কেমন শক্ত দেখালো। মায়া বুঝলো না হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। তো আমি কি এখানে আসছি এই জন্য সে রেগে যাচ্ছে, এটা নিয়ে আমার একটা টেনশন হইলো, নাকি অন্য কোনো কারণ আছে। তো যাই হোক, আমার তো আর কিছু করার নেই, এখন তার সাথে তো আমার তো কথা তো বলতে হবে। তো আমি খুব শান্ত মেজাজে একদম রিনরিনে আওয়াজে তাকে বললাম যে আম সরি ভাইয়া, আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি, আমার ভুল হয়েছে, এজন্য আমি আবারও সরি। তো আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। তো আমি হচ্ছে পুরো কথাটা শেষ করার আগেই শোনা গেল হৃদের শক্ত একদম তেজি গলার সে, আসিফ বাইরে যা। মানে আসিফ অফিসের ভেতরেই ছিল। তো আসিফকে সে বাইরে চলে যেতে বললো, আর আমি হচ্ছে হঠাৎ চমকে গেলাম সে এত জোরে ধমক দেওয়াতে। তো আসিফ হচ্ছে দরজা বন্ধ করে বাইরে চলে গেল। তো থাই গ্লাসটা টেনে বন্ধ করে দিয়ে গেল। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, এইখানে পুরো জায়গাটাতে আমি আর হৃদ খান ছাড়া কেউ নেই। তো আমি ভয়ে তার দিকে তাকাইতেই দুইজনের চোখাচোখি হইল। আমি মাথা নত করে নিলাম, দেখলাম পুরো অফিসটা একদম ফাঁকা। তো আমি ভাবলাম আমি কি এখান থেকে উঠে চলে যাব, হৃদ খানকে আদৌ খারাপ লোক, বা আমি ভাবতেছিলাম সে হয়তো খালি অফিস রুমে আমার সাথে যদি কোনো উল্টাপাল্টা কাজ করে, তখন আবার মনে মনে চিন্তা করতেছিলাম যদি হৃদ খান আমার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করতে আসে, গ্লাসের উপরে যে মানে কাঁচের গ্লাসটা আছে এটা দিয়ে একদম হৃদ খানের মাথা ফাটাই দিব। তখনই হচ্ছে হৃদের কথায় আমার ধ্যান ভাঙলো। তখন আমি তার শব্দ শোনা গেল যে আমার রুচিতে পচা ধরেনি, যে আপনার মতো আপনার প্রতি আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো, অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন। তো হৃদ খানের হৃদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতো মেয়ের প্রতি রুচি দেখাবে। মানে কি আবার আমাকে করে দিল, অপমান করে দিল, আমার তো একদম গায়ে কাঁটা দিয়ে উঠলো। মানে আমি এত রুচি ছাড়া মেয়ে যে হৃদ খান আমাকে এতগুলা কথা শুনাইলো। যাই হোক, আমাকে সে দ্বিতীয়বার আবার অপমান করলো, কিন্তু আমি আমার ব্যাগে নিজের রাগটাকে চেপে রেখে তো টেবিলে হচ্ছে হৃদ খানের মুখোমুখি হয়ে বসলাম, কাঁধের ব্যাগটা টেবিলের উপর রেখে। তো আমি সৌজন্য হাসি দিয়ে বললাম যে কী যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলেন? আপনার সাথে আমার যায় কখনো? আমাকে আমার সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবকের সাথে? আমার ধরার হলে সেই টাইপের কাউকে ধরবো, তারপর আপনার ইন্টারেস্টে আসার মতো স্পর্ধা দেখাবো না কখনো। আচ্ছা যাই হোক, আপনাকে আবারও একটু জ্বালাতে চলে আসলাম। যদি আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরে এই মুহূর্তে আপনাকে ছাড়া আমি দ্বিতীয় কোনো উপায় খুঁজে পাচ্ছি না বলে বাধ্য হয়ে চলে আসলাম, এরকম তাকে আমি বললাম। তো আমি বললাম যে আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি তো ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, আমি একবার আপনাকে আমার গোপন বিষয়টা বলেই দিছি, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না, সেজন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না। তো যে আমাকে আবার আমার নিখোঁজ স্বামীর খোঁজ দিতে পারবে, আমার মনে হচ্ছে সেটা একমাত্র আপনিই হবেন। তো প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না, ছোট বোন বা বেআইন হিসেবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। তো আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে খুঁজে পাওয়া খুব দরকার, প্লিজ ভাইয়া আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন। তো আমার কথায় হৃদ হুট করেই চেয়ারে গা এলিয়ে টেবিলের উপর থাকা ছোট্ট কিউব বলটা হাতে নিয়ে খেলতে আমার উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর খোঁজ দিলে আমার কী লাভ? আমি কি পাবো? তো ওনার নির্দ্বিধায় আবদারে আমি থতমত খেয়ে গেলাম, মানে কি বলতেছে। খানিকটা লজ্জাও পেলাম, আসলেই তো হৃদ খানের মতো লোক এমনি এমনি ফ্রিতে আমার কাজ করে দেবে? অবশ্যই কাজের বিনিময়ে তাকে দিতে হবে। তাহলে কেন এতক্ষণ যাবৎ সে টাকা পয়সার কথা ভাবেনি মায়া? কেন মায়ার মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছুই হয় না টাকা ছাড়া? তো আমি বললাম যে আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই, তবে আপনি আমাকে বলুন কত টাকা দিতে হবে, আমি টাকা জোগাড় করে দিয়ে দেব দ্রুত।
তখনই হৃদের উত্তর আসলো, বাকি কাজ ফাঁকি। বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই, যা দেয়ার নগদে দেবেন, তারপর কাজ হবে। তো আমি বেশ অসহায় বোধ করলাম, আমার কাছে তো টাকা নাই, কত টাকা চায় হৃদ সেটাও মায়া বুঝতে পারছে না। তখন হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে আমার কাছে। তো আমি এত টাকা জোগাড় করব কোথা থেকে, আমি হচ্ছে মাত্র কলেজে পড়ুয়া একটা মেয়ে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কত চান আপনি? আমার তো তখন হৃদ খান বলতেছে আমার তো অনেক কিছুই চাই, আপনি কত দিতে পারবেন সেটা বলেন। তো আমি বললাম আপনি বলুন। তো সে বলতেছে আপনি বলুন এরকম করে। তখন হৃদ খান বলল তার 2 লাখ টাকা চাই। আমি একদম চমকে উঠে আমার চোখ বড় বড় হয়ে গেল, মানে কি? এত টাকা তো আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না, সামান্য একটা লোকের তথ্য জোগাড়ের জন্য 2 লক্ষ টাকা দিতে হবে। আল্লাহ, আমি এতক্ষণ বুঝতে পারছি এসব নেতা ফেতারা শুধু মায়া মানে আমাদের মতো অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে টাকার পাহাড় বানাচ্ছে। সামান্য একটা মানুষের তথ্যের জন্য কেউ এত টাকা চায়? এত টাকা তো আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। তো এটা আমি হচ্ছে হৃদ খানকে বললাম যে আমাকে বিক্রি করলেও তো এত টাকা পাওয়া যাবে না। তখন সে হচ্ছে বলতেছে আমি কিনবো, আপনাকে হবে না আমার কাছে বিক্রি? তো হৃদের আপত্তিকর কথায় আমি একদম থতমত খেয়ে বসে, হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাঁসফাঁস করে আমি ফের আপত্তি জানিয়ে মিনমিনে বললাম আমার কাছে এত টাকা নেই, আপনি কমিয়ে বলুন। তো হৃদ খান বলতেছে হুম, কমানো যাবে না, 2 লাখই লাগবে আমার। তবে আপনাকে একটা পরামর্শ দিই, 2টো কিডনি দিয়ে কি করবেন? স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন, আমি সেটা বিক্রি করে দেই, আমার 2 লাখ টাকাও আসবে, সাথে আপনি আপনার নিখোঁজ স্বামীর তথ্য পেয়ে যাবেন। কি বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি? তো হৃদের কথায় আমি একটু চিন্তা করলাম যে ঠিকই তো, 2টা কিডনি দিয়ে আমি কি করব। কথাগুলো তো বেশ যুক্তিযুক্ত মনে হলো আমার কাছে। আমি আসলেই মানে একটা কিডনি বিক্রি বিক্রি করে দিলে তার কোনো সমস্যা নাই, আরেকটা কিডনি দিয়ে তো আমি বেঁচেই থাকবো। কিন্তু কথা হলো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন, সেটাও তো আমার জানা দরকার। তো আগে সেটা জানতে হবে, তারপর বাকি সব কিছু ডিসিশন নিয়ে যাবে। তো হৃদ খানকে জিজ্ঞেস করলাম আচ্ছা একটা কিডনি দিয়ে মানুষ কতদিন বাঁচে? তো আমাকে সে নিজের কথার জালে ফাঁসাতে পেরেছে এটা ভেবে সে একদম বাঁকা হাসলো, তীক্ষ্ণ চোখ ঘোরালো আমার দিকে, ভাবুক চেহারায় আহ, আমাকে বলল এই ধরেন অর্ধাবধি বছর বাঁচবেন, যেমন 60 বছর বাঁচতেন, সেখানে এক কিডনি দিয়ে 30 বছর বাঁচবেন। তবে 30 বছরও কিন্তু কম না, হ্যাঁ, অনেক দিন কিন্তু। তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায়। কি বিক্রি করবেন একটা কিডনি? তো হৃদের কথায় তৎক্ষণাৎ মত বদলালাম আমি, আপত্ত করে বললাম না না, কিডনি দেওয়া যাবে না, কিডনি প্ল্যানিং ক্যান্সেল করুন, অন্য কিছু থাকলে বলুন। তো হৃদ খান বলতেছে কেন, মত বদল করলেন নাকি? এখন আর স্বামীর খোঁজ করবেন না? স্বামীকে অবশ্যই চাই, তবে নিজের জীবনের বিনিময় নয়, আমার সংসারে পরনারী চাই না। দেখা গেল তাকে খুঁজতে গিয়ে আমি আমার একটা কিডনি চলে গেল, বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে 30 বছর সংসার করার পর আমি মারা গেলে সে বাকি 30 বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নেবে। আমি যে তার জন্য জীবন দিলাম সেটা সে দেখবে না, বরং সে দেখবে তার নতুন বউ, এবং আমাকে ভুলে দিব্যি সে সুখের সংসার করবে। সমাজকে লোক দেখানো অজুহাত দেবে আমাদের ইসলামের শরিয়াতে 4টা বিয়ের বিধান আছে বলে, সেজন্য তার বউ নেই বলে সে আর একটা বিয়ে করেছে। আমি জীবিত থাকার অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি, এমনটা বলে আলগা পীড়িত দেখাতে পারে। আমি কাউকে বিশ্বাস করি না, এজন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল। এর চেয়ে ভালো বরং 2টো কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর উপর নজর রাখি, মরে গেলে তো সব শেষ। তো আমার লম্বা চওড়া কথায় হৃদ ভীষণ হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি আমি এতটা গভীরে ভাববো। তো দুজনের পরিচয় এখনও হয়নি, অথচ না দেখেই হৃদকে সন্দেহের তালিকায় ফেলে দিল তার বউ। তাছাড়া এই মেয়ের কথা স্পষ্ট, সে সংসার করতে চায়। হৃদ বাজিয়ে দেখবে একটু। তাই হচ্ছে হৃদ খান আমাকে জিজ্ঞেস করলো সংসার করতে চান স্বামীর সাথে? তো আমি প্রথমে তো একদম হাঁসফাঁস করছিলাম, কি বলবো কী বলবো। তারপরে সে আমার দিকে একদম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে উত্তরটা শোনার জন্য। তো সে বলতেছে যে হৃদ খান বলতেছে নির্ভয়ে বলেন, আহ, দ্বিধা ভেঙে বলেন। তো আমি হচ্ছে নির্ভয়ে দ্বিধা ভেঙে বলেন, আমি কাউকে বলবো না। তো আমি বললাম চাই। তা আমার ছোট সম্মতিতে হৃদের হচ্ছে ভেতরটা একদম কেঁপে গেল। সে কম্পন হৃদের শক্তপোক্ত হাতেও দেখা গেল, যার চাপে হাতের মুঠোয় থাকা বলটা বেখেয়ালি ছুটে ফ্লোরে পড়লো শব্দ করে। হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া। মায়ের শরীর কাটা দিল হৃদের অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে। মায়া দৃষ্টি নত করলে হৃদ সেভাবে জিজ্ঞাসা করলো আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত? তখন আমি বললাম যে উনি মিথ্যা বলেছেন আমায়, ওনার কোনো বউ নেই। তো হৃদ খান বলতেছে কী করে বুঝলেন? আমি বললাম আমার বিশ্বাস সে বিবাহিত না। তো হৃদ খান বলল আপনার বিশ্বাস তো মিথ্যাও হতে পারে। আমি বললাম হবে না। সে বলল এতটা কনফিডেন্ট? আমি বললাম যদি লোকটা খারাপ হয় তো?
আমি বললাম না, রোগটা খারাপ হবে ভেবেই তো গ্রহণ করেছি, তবে যাই হোক চলবে, সমস্যা নেই। তো হৃদ খান আর কিছুই বলতে পারলো না, তার বুকের ভেতর একদম কাঁপছে, প্রচণ্ড কাঁপছে, হয়তো না চাইতেও অনেক কিছু জেনে গেছে তাই। মায়ের ওপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলো হৃদ একইভাবে, তারপর হুট করে বলল, তাহলে এক কাজ করেন, আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি, তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দেব, এবং সে 30 বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন, কি বলেন? মানে এতক্ষণ যাবৎ হৃদের সহজ ভাষায় মায়াও নরম হয়েছিল, কিন্তু হঠাৎ হৃদের আগের রূপে ফিরতে দেখে আমি হতাশ হইলাম, সেই সাথে বিরক্ত, আশ্চর্য। আমার স্বামী মরলে এই লোককে কেন বিয়ে করতে হবে? এই লোক আসলো কোথা থেকে আবার? আমি বিরক্ত গলায় বললাম, আপনাকে কেন বিয়ে করব? তো কি? তো হৃদ খান বলতেছে, তো কী করবেন, পরকীয়া চালাবেন আমার সাথে? তা আমি বললাম, বাজে কথা কেন বলছেন, পরকীয়া কেন করব? তো সে বলতেছে যে আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার মাত্র আপনার প্রতি একটু একটু ইন্টারেস্ট জাগছে। আপনাকে বিয়ে করা তো সম্ভব না, তবে পরকীয়া চালাতে সমস্যা নেই। ঘরে আপনার জামাই থাকবে, সেই ঘরে আপনার আমারও বউ থাকবে। রাতে জামাইকে সময় দেবেন আর দিনে আমাকে। পরকীয়ার সম্পর্কগুলো তো এমনই হয় নাকি? তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে না হয় আমাকে বিয়ে করে নিলেন। কি করবেন? বিয়ে করবেন আমাকে? অসম্ভব! আমার নাক মুখ ছিটকে কথা বলাতে হৃদ হাসল। তো আমাকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল, সম্ভব ম্যাডাম, সবই সম্ভব। আমার কেন জানি মনে হচ্ছে আপনার ইজ্জত আমার হক, তাই আমাকে বেশি ভাই না ডেকে পরকীয়ার স্বামীও ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। তো হৃদের অসভ্য কথায় আমার আর বসে থাকতে পারলাম না, আমার তো খুব বিরক্ত লেগে গেল। তো আমি ঠাস করে উঠে চলে যাব, তো পিছন থেকে হৃদ খান ডেকে বলল, রাগ দেখালে তো চলবে না ম্যাডাম, কাল সকালে আপনাকে আবারও হাজিরা দিতে হবে এখানে, যদি স্বামীর খোঁজ চান তো তবে একা আসবেন অবশ্যই। তো আমি ওখান থেকে উঠে চলে গেলাম। তো হৃদ খান তো আমাকে বলছে পরদিন সকাল সকাল এসে হাজিরা দিতে, বাট সে তো আমাকে বলে দেয় না যে আমি সকালে কয়টা বাজে উঠবো, মানে সকাল কয়টায় এখানে আসবো। তো আমি তো সেই টেনশনে সারা রাত ঘুমাতে পারিনি, মানে সকাল বলতে কত সকালে আসতে হবে বা কী করতে হবে, আবার একা আসতে বলছে, জুইকেও সাথে আনা যাবে না। তো কোনো রকমে সকালটা হয়েছে, সকাল 6টা বাজে। তখন আমি হচ্ছে রেডি টেডি, ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গেছি, আর দারোয়ান চাচাকে বলে আসছি যে আমি হচ্ছে শ্রেয়াদের বাসায় যাইতেছি, ওইখান থেকে আমি যাব, কলেজ চলে যাব, আমাকে যাতে জুই না খোঁজে, জুই যাতে একা কলেজে চলে আসে। কারণ আমি এখন হৃদ খানের অফিসে, কালকে আমি এখানেই দেখা করছিলাম, অফিসের সামনে যাব, হৃদ খানের সাথে দেখা করব, ওখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব হচ্ছে কলেজে। কারণ ইদানিং স্বামীর চিন্তা করতে করতে আমার পরীক্ষাগুলো বেশ খারাপ হচ্ছে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আজকে একদম হৃদ খানের সাথে রফা দফা করে তারপরে আমি নিশ্চিন্তে হচ্ছে চলে যাব, যে পরীক্ষাটা দেব। এরকম চিন্তাভাবনা করতে করতে কালকে হৃদ খানের সাথে যেই বিল্ডিংয়ে দেখা করছিলাম, ওই বিল্ডিংয়ের নিচে আপাতত আমি দাঁড়ায় আছি। সময় 6টা 54 মিনিট, কলেজ ড্রেস পরা, বাট কাউকে ওরকমভাবে দেখছিও না, আর ভেতরে যে যাব সেটাও মানে সাহস পাচ্ছি না যাওয়ার। তো সিঁড়ির গোড়ায় আসতেই পাহারাদার লোকটা বিল্ডিংয়ের গেট টেনে ধরতে দেখলাম যে আসিফ বের হতে আমাকে দেখলো দাঁড়িয়ে। সকাল সকাল আমাকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ বেশ দ্রুত কল কেটে এগুলো সেদিকে। কয়েক কদমের দূরত্ব ঘুচিয়ে আমাকে ডেকে বলল, আরে ভাবি, আপনি এখানে কি করছেন, তাও এত সকালে? তো আসিফকে দেখে আমার চোখ মুখ উজ্জ্বল হলো খুশিতে, থাকা একজনকে তো পাওয়া গেছে। কিন্তু আসিফের মুখে ভাবি ডাক, এমনটা মনে হলো মায়ার যে আসিফ আমাকে ভাবি ডাকলো। প্রথমে অন্যমনস্ক হওয়ায় ভাবি শব্দটা তেমন লক্ষ্য করিনি, কিন্তু আসিফের মতো একজন লোক আমাকে হুটহাট অবুঝের মতো ভাবি ডাকবে এমনটাও মনে হয় না। তাই আমি হচ্ছে শিওর হওয়ার জন্য আসিফের জিজ্ঞেস করলাম তাকে, যে তার কথার উত্তর দিয়ে এসে বললাম যে আপনাদের কাছে এসেছিলাম ভাইয়া, কাল হৃদ ভাইয়া বলেছিল ওনার সাথে সকাল সকাল দেখা করতে, সেজন্য আসলাম। আপনি তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছেন ভাইয়া, কোনো কাজে? ততক্ষণে আসিফ হচ্ছে আমার সামনে এসে দাঁড়ালো এবং নম্র নম্র গলায় বলল যে, জি আপু, আমি আপনাদের কাজেই বাহিরে যাচ্ছিলাম, ভালোই হলো আপনি চলে এসেছেন। হৃদ ভাইকে 3 তলায় পাবেন, এখান থেকে সোজা সিঁড়ি ধরে 3 তলায় চলে যান, এই বিল্ডিংটা ভাইদেরই, আপনি বরং উপরে যান। ব্যস্ত ভঙ্গিতে পেছনে ঘুরে আসিফ ততক্ষণে গেটের পাহারাদারকে ডেকে উঁচু গলায় বলল যে, ম্যাডামকে পথ দেখিয়ে দাও। পুনরায় আমার দিকে ঘুরে বলল, আপনি যান আপু, দারোয়ান চাচা আপনাকে এগিয়ে দিয়ে আসবে। তো প্রথমে তো আমার মনে হলো আসিফ আমাকে ভাবি ডাকছে, তারপরে দেখলাম যে না, সে তো পরবর্তীতে আমাকে আপু বলল, তার মানে আমি কিছু হয়তো বা ভুল শুনেছি। তো আমি দারোয়ান চাচার পেছন পেছন গুনে গুনে একদম
তো আসিফ যখন আমাকে বলল দারোয়ান চাচার সাথে উপরে যাওয়ার জন্য, তো আমি চিন্তা করতেছিলাম এত বড় বাড়ি, রিত খান কি আর একলা থাকবে? রিত খানের বাসায় তো রিত খানের ফ্যামিলির হয়তো বা কেউ আছে, আর যদি সে একা থাকে, যদি আমার সাথে উল্টাপুল্টা কিছু করে। আবার ভাবলাম যে না, সে একা হবে না, ফ্যামিলির মানুষই কেউ হয়তো বা আছে, তাদেরকে গিয়ে আবার আমার মিথ্যা বলতে হবে যে আমি এত সকাল সকাল এই বাড়িতে কী করতেছি। তো রিত খান যেহেতু 3 তলায় ছিল, 7 তলা বিল্ডিংটা, তো আমি আস্তে আস্তে 3 তলা পর্যন্ত পৌঁছায় একদম মুখ গোল করে নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্থির করে কর্নিং বেল টিপ দিলাম। তো একসাথে হচ্ছে 3বার কর্নিং বেল চাপলাম, অথচ দরজাটা খুললো না। তো কিছুক্ষণ পরে আমি ভাবলাম যে না, আর বেল দেওয়া যাবে না, হয়তো বাসার মানুষ ঘুমাচ্ছে, এত সকালবেলা তাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না ভেবে আমি হচ্ছে সুইচ বোর্ড থেকে হাতটা নামাই নিলাম যে আর কর্নিং বেল দিব না। এর মধ্যেই দেখলাম যে খট করে শব্দ হলো, তবে আমি যেই দরজার সামনে দাঁড়ানো সেই দরজাটা খুলে নেই, পেছনের দরজাটা খুলছে এবং খুলে আমাকে বলতেছে যে এদিকে আসো, একদম ভারী গলায়। তো আমি হচ্ছে খুব চমকে গিয়ে পেছন দিকে তাকায় দেখলাম রিত খান দাঁড়ায় আছে একদম ঘুমন্ত চেহারায়, বোঝাই যাচ্ছে সে এখন ঘুম থেকে উঠে আসছে। তার একদম এলোমেলো চুল, খুব অগোছানো অবস্থা। তো আমাকে দেখে তার মনে হয় স্বাভাবিকই মনে হইলো, এত সকালে আমার আসার মনে হয় কথাই ছিল, সে প্রশ্নও করেনি এত সকাল সকাল আমি কেন আসলাম। সে স্বাভাবিকভাবে ভেতরে চলে গেল। তাকে দেখে বোঝার উপায় নেই সে কি আমাকে দেখে চমকাইলো কিনা, তবে আমি তাকে দেখে বেশ চমকাইলাম। তার এলোমেলো চুল আর ঘুম ঝরানো চেহারায় আমার মনে হয় এই প্রথম আমি হচ্ছে রিত খানকে অগোছানো অবস্থায় দেখলাম। সে দারুণ ডিসেন্ট লোক, কি দারুণ আকর্ষণীয় লাগছে রিত খানকে। আমি যদি বিবাহিত না হইতাম বা স্বামীর জন্য আমার মনটা না কাঁদতো, এতক্ষণে নিশ্চয়ই রিত খানের এই রূপে গলে পড়তাম আমি। তবে আমি মানতে বাধ্য, লোকটা আসলেই মাত্রাধিক সুন্দর আর নজর কাড়া সুদর্শন। তো আমি হচ্ছে রিত খানকে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়েছিলাম, রিত খানের দিকে ড্যাব ড্যাব করে, মানে তাকায় তার সৌন্দর্য দেখতেছি। ছেলে মানুষরা যেরকম মেয়েদের দেখলে তাকায় থাকে না, এরকম আমি হচ্ছে রিত খানকে দেখে তাকায়াছিলাম। তো রিত খান হচ্ছে আমার দিকে তাকায় হালকা কপাল কুচকালো আমার, যে আমি এরকমভাবে একদম হা হয়ে তার দিকে তাকায় রয়েছি। তারপরে সে আমার উদ্দেশ্যে বলল যে ভিতর থেকে দরজাটা লক করে দাও। তা সে চলে যেতে আমি হুঁশে ফিরলাম যে আরে কি করতেছি আমি। তো মনে মনে নিজেকে ধিক্কার দিলাম যে বেহায়া নজরে রিতকে দেখার জন্য। জীবনে সুন্দর ছেলে দেখিনি, জীবনে এইভাবে কারো দিকে তাকায় কেউ। লোকটা নিশ্চয়ই আমাকে এখন খারাপ ভাবছে। এমনি এই লোক আমাকে খারাপ প্রস্তাব দেয়, পরকীয়া করতে চায়, এখন আবার আমি বেহায়ার মতো এই লোকের দিকে তাকায় তার রূপে গলে যাইতেছে, কী অবস্থা। তখন নাকি সে আবার ভাববো আমি তার পরকীয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছি। তো আমি নিজের কাজে নিজেই একদম বিব্রত বোধ করলাম। রিত খানের কথা মতো দরজাটা লাগায়া তারপরে ঘুরতে চোখে পড়লো ফ্ল্যাটের ভেতরে সাজানো গোছানো পরিবেশ, ভীষণ সুন্দর বড় একটা ফ্ল্যাট। আমি অবাক চোখে পুরো 3 তলার যে একটা ফ্লোরের পুরো ফ্ল্যাটটা আমি সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম। দেখলাম হচ্ছে ফ্ল্যাটের ভেতরে রিত খান ছাড়া আর কাউকেই চোখে পড়লো না। তো আমার ধ্যান ভাঙলো রিত খানের কথায়। সে বলল যে এত সকালে আসলে যে। আমি অল্প চমকে তার দিকে তাকালাম। জামাই খোঁজে দিশেহারা হয়ে যায় আমি এত সকাল সকাল এখানে চলে আসছি, সেটা তো আর এই লোককে বলা যাবে না। তাহলে সে তো আমাকে নিশ্চয়ই পাগল ছাগল ভাববে, যে একজন জামাইয়ের জন্য পাগল হয়ে আছে, তখন বিষয়টা কেমন দেখাবে না। তো আমি বললাম কাল আপনি তো আমাকে সকাল সকাল আসতে বলছিলেন, কিন্তু কয়টায় আসবো সেটা বলেননি, সেজন্য আন্দাজে এখন চলে আসলাম। আসলে একটু পর আমার তাড়া আছে, তো 8:30টায় আমার পরীক্ষা আছে, সেজন্য এখন না আসলে পরে আর সময় পেতাম না। তো রিত খান দৃঢ় কণ্ঠে বলল যে কিন্তু আমার জানা মতে তোমার পরীক্ষার খাতা দেয় 10টা 20-এ, আর পরীক্ষা শুরু হয় 10টা 30-এ, রাইট? তো মিথ্যা বলেও ধরা পড়ে গেলাম, এখন আর কী মিথ্যা বলবো। আসলে তখন আমি আবার বললাম আসলে আমার 8:30টায় একটা কাজ আছে, দ্রুত যেতে হবে বলে এত সকালে আসলাম আর কি। তো রিত খান তার এলোমেলো চুলগুলো দুহাতে ব্রাশ করে পেছনে ঠেলে দিতে দিতে চোখ উঁচু করে তাকালো দেয়াল ঘড়ির দিকে। 6টা বেজে 55 মিনিট। হৃদের দৃষ্টি অনুসরণ করে আমি সেদিকে তাকাইলাম। তো আমি হচ্ছে তাকায় দেখলাম যে রিত খান জানে যে আমি মিথ্যা বলছি, স্বামীর খোঁজে যে সকাল সকাল তার কাছে চলে এসেছি সেটাও সে বুঝলো, তবে সে ধরা দিল না। এই মুহূর্তে ধরা না দিলে এই সমস্যা। তো রিত খান ঘড়ি দেখতেছে যে এই এত সকালে আমি এসে পড়ছি। আমি ভীষণ লজ্জায় পাইতেছিলাম, তারপরও খুব জড়তা নিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাসায় কেউ নেই? তখন সে বলতেছে না আপাতত আর কেউ নেই তুমি আর আমি ছাড়া। তখন আমি আবার চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ এই লোকের সাথে আমি একা এত বড় একটা ফ্ল্যাটে, যদি লোকজন কেউ জেনে যায় বা আত্মীয় স্বজন কেউ খোঁজ পেয়ে যায় যে আমি হচ্ছে রিত খানের সাথে একা ফ্ল্যাটে, কী পরিমাণ কেলেঙ্কারি হয়ে যাবে। আবার মনে মনে চিন্তা করতেছি না থাক, রিত খান তো কখনো কোনো মেয়ের ব্যাপারে রিত খানের নামে কোনো বদনাম শোনা যায় না, তাকে এই সব বিষয়ে সবাই খুব সম্মান করে।
যাই হোক, এসব উল্টাপাল্টা চিন্তা ভাবতে ভাবতে আবার আমার মনে হইলো যে ঠিক আছে, সবার সাথে হৃদ খান যেমনই হোক, হৃদ খান তো আমার সাথে বেশি একটা ভালো না। সে তো আমাকে পরকীয়ার প্রস্তাব দেয়, আমাকে উল্টাপুল্টা কথা বলে, হুটহাট করে একদম কাছে চলে আসে, আবার বাজে ইঙ্গিতও দেয়, গা ঘেঁষে বসে। এমন লোকের চরিত্র কি ভালো হবে? তো আমার জন্য আবার না রিস্ক হয়ে যায় এখানে একা একা থাকা। যাই হোক, এরকম চিন্তা ভাবনা করতে করতে হৃদ খানকে জিজ্ঞেস করলাম, লোকটার খোঁজ পেয়েছেন? সে আমাকে বলল, ব্ল্যাক কফি চিনি ছাড়া, কিচেন ওই দিকে। তো আমার কথার বিপরীতে এই কথাটা বলেই সে আঙ্গুল তুলে ফ্ল্যাটের কিচেনটা আমাকে দেখাই দিল। তো আমি ভীষণ অবাক হইলাম, নতুন মেহমান বাসায় আসলে উল্টা সবাই রান্নাবাড়া করে খাওয়ায়, আর সে দেখে আমাকে দিয়ে কাজ করাইতেছে। তো আমি খানিকটা অবাক সুরে জানতে চাইলাম, আমি প্রায় 7টা, এত সকালে নিশ্চয়ই খেয়ে আসুনি, আপাতত দুজনের জন্য নাস্তা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তো আমার চোখ মানে একদম বড় বড় হয়ে গেল, বাবারে বাবা কী কথা! আসলাম তার বাসায় একটা কাজে, সে এখন এসে আমাকে বলতেছে নাস্তা বানাইতে তার জন্য। আমি তার বাসার কিছু চিনি না, জানি না, আমি কী নাস্তা বানাবো। তো আমি আবার বললাম, আমি করব। তখন সে বলল, আমার তৈলাক্ত খাবার পছন্দ না, সাদামাটা কিছু বানাবে। তো নিজের কথা শেষ করে যে ড্রয়িং রুমে পার হয়ে নিজের রুমের দিকে চলে গেল। তো আমি তাড়াহুড়ায় ডাকলাম যে, আরে এই যে কোথায় যাচ্ছেন আপনি? আমার কথাটা তো শুনুন। ওই লোকটার খোঁজ পেয়েছেন আপনি, যার কথা আপনাকে বলেছিলাম? আমার কথায় সে কোনো উত্তর করলো না, বরং ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেল। সে আমাকে বলে গেল কিচেনে সব লেখা আছে, চেক ইট। তো তাদের কিচেনে গিয়ে আমি কোনো রকমে তো সব কিছু খুঁজে টুজে বের করলাম, বাট কী রান্না করবো এত সকালবেলা? আমি কি রান্না করব তার জন্য? আর এবারের আমি কিছু জানি সে কোন ধরনের খাবার খায় না খায়। তো আমার মনে হলো আমি নুডলস রান্না করি, সবচেয়ে সহজ। আমি নুডলস রান্না করলাম আর তার জন্য কফি নিয়ে আসলাম। তো টেবিলে যখন কফি দিছি, সে কফি খেতে খেতে টেবিলে দেখলো নুডলস। তো সে বলল, এত সকালে নুডলস খাবো? নুডলস ছাড়া আর কিছু বানাতে পারো না? তার কথায় আমি চেয়ারের পেছনে দাঁড়িয়ে মিনমিন করে বললাম, পারি, তবে আপনাদের এখানে তেমন কোনো মানে অন্য কিছু বানানোর জন্য তো ভীষণ সময়ের প্রয়োজন, আমাদের তো চলে যেতে হবে। কথা বলে আমি চলে যাব, তাই দ্রুত ভাবলাম যে নুডলসটাই বানানো যায়। তো রিদ খান আমাকে কিছুই বললো না, আপাতত কোনো কিছু বলার ইচ্ছে হয়তো তার নেই, মাথায় অন্য চিন্তা, কাজটা সুন্দরভাবে শেষ হলেই হয়। রিদ হাতের কফিটা চুমুক বসাতে বসাতে আমার উদ্দেশ্যে বলল, প্লেটে সার্ভ করো। তা আমি গোল গোল চোখ করে তাকিয়ে রইলাম, আরে বাবা কী ব্যাটা, আমাকে একটু কাজ করে দিতেছে, আমাকে তার কাজের মানুষ বানায় রেখে দিছে, বারবার এটা ওইটা অর্ডার করতেছে। তো যাই হোক, 2টা প্লেটে নুডলস নিলাম। তারপরে সে বলতেছে, দ্রুত খাওয়া শেষ করো, মানুষ আসবে একটু পরে। তো আমি বললাম, কিসের মানুষ? সে খেয়েই যাচ্ছে, আমাকে যে এত কথা আমি জিজ্ঞেস করতেছি এত মানুষ কোথায় আসবে, সে একদম ঠান্ডা, কোনো কথা বলে না। তো কর্নিং বেল বাজলো, আমি বললাম যে কে যেন এসেছে। ভাবলাম, আমি তাকে বললাম যে আমাদের দুজনকে একত্রে দেখলে যদি খারাপ ভাবে বা কোনো কিছু হয়। তো আমার কথায় হৃদ বেশ বিরক্ত হলেও আমার দিকে তাকালো না, বরং খেতে খেতে ভারী গলায় বললো, আসিফ এসছে। তা আমি বললাম, সত্যি? সে আর কিছু বললো না, সে আপাতত খাবারটা শেষ করতে চাচ্ছে। পরপর কলিং বেল বাজতে আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। এবং তো আমি গিয়ে কর্নিং বেল বাজাতে গিয়ে যখন দরজাটা খুললাম, তখন দেখলাম যে আসিফ ছেলেটা সরি, রাহাত যে ছেলেটা ও আসছে, বলতেছে, ভাবি আপনার জন্য আর ভাইয়ের জন্য নাস্তা পাঠাইছে আসিফ ভাই। তো উনি খাবারের প্যাকেটগুলো দিল, আমি ভেতরে নিয়ে গিয়ে রিদ খানের সামনে রেখে বললাম যে আসিফ ভাই আপনার জন্য খাবার পাঠাইছে। তো রিদ খান বললো যে আমার ডান, তুমি খেয়ে নাও। তো আমি বললাম যে না, আমি খাবো না, আগে কাজটা শেষ করি। তখন সে বললো, ওকে ডান। মানে কেমন কথা, একটু সাধবে না যে ঠিক আছে খাওয়াই, মেয়ে মানুষ বললো আর খেতে বসে পড়লাম, আমার তো ক্ষুধা লাগছে না। তো সে আর বেশি একটা সাধলো না। তো সে আমাকে বলতেছে যে আমার কথা আছে, বসো এখানে, চেয়ারে বসতে বলতেছে ডাইনিং টেবিলে। তো আমি ভাবলাম যে হয়তো বা আমার স্বামীর কোনো কথা বলবো, তো আমি চেয়ারটা টেনে একদম রিদ খানের পাশাপাশি করে বসলাম। তো তীব্র আগ্রহ নিয়ে আমি তার মুখের দিকে তাকায় আছি। তখন দেখলাম সে একটা প্লেট নিয়ে আসিফ ভাইয়ের যে পাঠানো খাবারগুলো, সে খাবারগুলো বক্স থেকে বের করে আমাকে সার্ভ করে দিল খাওয়ার জন্য। তখন সে রিদ খান বলল যে, লিসেন, আমি ফ্রিতে কিচ্ছু করি না, করার ইচ্ছেও নেই। মানবদরদি কিন্তু আমার বাবা, আমি না। সেক্ষেত্রে বিনিময় ছাড়া কোনো কাজ আমার হাতে ওঠে না। তোমার ক্ষেত্রেও তাই। আমার কাছে সাহায্য চেয়েছো, আমি অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে আমাকে দিতে হবে। সোজা কথা বলতে গেলে, এক হাতে নিব, এক হাতে দিব। তো বলতেছে, কিন্তু তুমি আমার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক দিতে পারবে না, কারণ তোমার কাছে এত টাকা নেই। নাই থাকতে পারে, ছোট মানুষ তুমি, এত টাকা থাকার কথাও না তোমার। সেজন্য আমি অফার করেছিলাম তোমার দুটো কিডনির থেকে একটা কিডনি আমাকে দিয়ে দিতে। আমি তা বিক্রি করে 2 লাখ এমনি পেতাম, কিন্তু তুমি তাতেই রাজি নও, কারণ তোমার ধারণা তুমি মরে গেলে তোমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে।
আসলে এমনটা আমারও ধারণা, বউ মারা গেলে স্বামীর আর একটা বিয়ে করা উচিত। আচ্ছা যাই হোক, তুমি যখন তোমার একটা কিডনি দিতে ইচ্ছুক নও, সেজন্য আমি ভাবলাম তোমার না হয় তোমার স্বামীর একটা কিডনি দিয়ে ডিল ডান করি। আমি তাকে খুঁজে পেলে তার একটা কিডনি আমি রেখে দেব আমার পাওনার, আমার যে আমি 2 লাখ টাকা পাই সেটার দায়ে। এতে তুমিও মরবে না, তোমার সংসারে দ্বিতীয় নারী আসবে না, আমাদেরও পরকীয়ার সম্পর্কটা থাকলো। তবে ভয় নেই, একটা কিডনি দিয়েও কিন্তু মানুষ বাঁচে, অনেক বছর মরে না। হৃদের মুখে আবারও পরকীয়ার প্রস্তাবটা পেয়ে আমার তো একদম নাক মুখ খিচে আসলো। দুনিয়াতে এত সম্পর্ক থাকতে সেই লোক আমাকে কেন ঘুরে ঘুরে পরকীয়ার প্রস্তাব দেয় আমি বুঝলাম না। তারপরও আমি গলা উঁচু করে তার সামনে তর্ক করলাম না, যে যেহেতু সে আমার কাজটা করে দিতে চাইছে আগে কাজটা করুক। তাছাড়া কিডনি মায়ার যাক বা ওর স্বামীর কথা তো একই, তাই না? লোকটাকে খুঁজে পেলেই হইলো। তা আমি দ্রুত ঘাড় বেঁকিয়ে সম্মতি দিলাম যে ঠিক আছে, আপনি ওনার কিডনিটা স্বামীর কিডনি নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তখন হৃদ খান ভ্রু কুঁচকে বলল, নারী আসলে সব পারে, স্বামীর কিডনি পর্যন্ত তার অগোচরে বিক্রি করে দিতেছে আমার কাছে, তারপরও নিজের সংসারে পরনারী চায় না। তো হৃদ খান আমার দিকে টিস্যু তুলে মুখ মুছলো আর আমার উদ্দেশ্যে একই ভঙ্গিতে বলল, আপনি ঘাড় বাঁকালে তো হবে না, ডিল ইজ ডান। প্রসঙ্গটা আমার 2 লাখ টাকার, বুঝলেন? টাকার লেনদেন নিয়ে আমি কাউকে বিশ্বাস করি না, সেজন্য একটু পর আসিফ উকিল নিয়ে আসবে, কিছু কাগজপত্র আপনাকে দেবে, সেগুলোতে সুন্দর করে সাইন করে দেবেন। কাগজগুলো হলো আমাদের মধ্যকার ডিল হয়েছে সেটার চুক্তিপত্র, বুঝলেন? কাজ হওয়ার পর আপনি যেন অস্বীকার করতে না পারেন, সেজন্য কাগজে কলমে চুক্তি করা আর কি। আরেকটা কথা, উকিলের সাথে মনে হয় একজন কাজীও আসবে। তার হৃদের কথার মাঝখানে আমি ফোরন কাটলাম, সে কি কাজী কেন? আগে আমাকে বলতে দেন, তারপর আপনি নিজে মুখ খুলবেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সরি, আপনি বলেন। তো আপনি বলেছিলেন আপনাদের বিয়ের কোনো সাক্ষী বা প্রমাণ নেই, এমনকি কাবিননামাও নেই, সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আসলে আগুনে পুড়ে ছাই হলে কিন্তু বিষয়টা হয়েছিল সেটা কিন্তু আপনি নিজের মনে অস্বীকার করতে পারবেন না, যদিও মুখে অস্বীকার করেন তাহলে সেটা কিন্তু মহাপাপ হবে। তো সে বলতেছে, আপনি তো দ্বিতীয়বার আপনার স্বামী যে আছে এটা আপনি জানেন, আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি দ্বিতীয় বিয়েটা করতে পারবেন না, তো আর যদি আপনার স্বামীকে তো কোনো না কোনো প্রুফ দেখাইতে হবে যখন আমি জানবো, এরকম বলে আমাকে আর কি ম্যানুপুলেট করলো। তখন সে আমাকে বলতেছে, শত হোক আপনি আমার সম্পর্কে তো আত্মীয় হন, তারপর আপনি একজন ছোট মানুষ, সেজন্য ভাবলাম আপাতত আমি না হয় আপনার গার্ডিয়ান হয়ে কিছু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। কি বলেন, আমার দায়িত্ব নেওয়াতে আপনার কোনো সমস্যা আছে? তা আমি তার কথায় সম্মতি জানিয়ে বললাম যে না, আমার কোনো আমার কোনো সমস্যা নেই। তো হৃদ খান কূটনৈতিক বুদ্ধি, তার সাথে তো আমার আর বোঝে ওঠার কোনো উপায়ই নাই। সে যে কাজই আনতেছে, তার আর আমার বিয়ের যেহেতু কোনো প্রমাণ নাই, কাগজপত্র নাই, সেজন্য সে তার আর আমার আজকে নতুন করে আবার বিয়ে পড়ানো হবে, সেটার ভিডিও নেবে আর আমাকে বলবে এটা প্রুফ হিসেবে আমার স্বামীকে খুঁজে দিতে আমার কাজে লাগবে। এটা ছিল হৃদ খানের বুদ্ধি আর কি। তো সে আমাকে বোঝাবে যে আমরা একটা বিয়ের নাটক করতেছি, কিন্তু বিয়ে কেন? তো আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, তাহলে কাগজের দরকার, কিন্তু বিয়ে কেন, কাজে দিয়ে কি হবে? তখন হৃদ খান বলতেছে, শুনেছি আপনার স্বামী নাকি অনেক ধূর্ত, ক্রিমিনাল মাইন্ডের, খারাপ প্রকৃতির লোক, খালি নিজের স্বার্থ বোঝে। এমন ব্যক্তির কাছে আপনাদের বিয়ের মিথ্যা প্রমাণ জোগাড় করা কিন্তু কোনো ব্যাপার না। চাইলেই টাকা দিয়ে 1000টা এমন মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারবে সে। তবে আমার মনে হয় না সে এমন করবে, কারণ সে আপনাদের বিয়েটা সমাজের সামনে অস্বীকার করে আপনাকে সারা জীবন ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখতে চাইবে। তখন আপনি কিন্তু স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না, আমাদের ধর্মে কিন্তু সেই স্বীকৃতি নেই। যদি সে আপনাকে মেনে নেয় তাহলে তো সমস্যা নেই, আমাদের এই রেকর্ডের বিয়েটার দরকার হবে না। আর যদি কখনো অস্বীকার করে তাহলে অন্তত আজকের এই বিয়ের রেকর্ডটা কোর্টে শুনিয়ে আপনার পরিবার ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরকম আজাইরা কতগুলা মিথ্যা কথা বলায় সে আমাকে বুঝাইলো যে আমি যখন কবুল বলবো এগুলোকে অডিও রেকর্ড করা হবে আর এগুলো কোর্টে দেখানো হবে, যখন আমি তার কাছে ডিভোর্স চাইবো সে আমাকে যাতে ডিভোর্স দিতে বাধ্য হয়, সেজন্য। তো আমি যতটুকু জানি বিয়ে পড়াইতে তো 2জন মানুষের নাম পরিচয় বাবার নাম সব কিছু লাগে। তো আমি বললাম আমি তো লোকটার বাবার নাম পরিচয় কিছুই জানি না, তাহলে কিভাবে হবে 2জনের বিয়েটা? তখন হৃদ খান আমাকে বুঝাইতেছে, ঠিক আছে আপাতত আপনার স্বামীর জায়গায় সব কিছু আমার দেয়া থাক, পরবর্তীতে আমি এগুলো ঠিক করে নিব যখন তাকে খুঁজে পাবো তখন। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, উকিলরা তো অনেক কিছুই পারে, তাইলে মনে হয় হৃদ খান যেটা বলতেছে এটা সত্যি কথাই। তারপরে তো আসিফ উকিলকে নিয়ে আসলো, কাজী সাহেবকে নিয়ে আসলো। তখন আসিফ হৃদের সাথে মায়ের নতুন করে আবার আমার বিয়েটা পড়ানোর সব কিছু কাজকর্ম চলতে থাকলো। তখন যে কাবিননামাটা সেখানে আমাকে সাইন করতে দেওয়া হলো। তো কাবিননামায় সাইন করতে গিয়ে আমি দেখলাম যে বরের যে জায়গাটা সেই জায়গাটা ফাঁকা, এখনও কেউ সিগনেচার করে নাই।
তো আমি হচ্ছে রিদ খানের দিকে তাকাইলাম, তখন দুইজনের চোখাচোখি হইলো, সে আমাকে ইশারায় বললো সাইন করতে, মানে বাকিটা সে পরে দেখে নেবে। তো আমি কাবিননামায় এসে সিগনেচার করে দিলাম। আমার সামনে ফোনটা রেকর্ডার অন করে রাখা হলো, যে ফোনে সব কিছু রেকর্ড হইতেছে এরকম। আর তারপরে কাজী সাহেব রিদ খানের এবং তার বাবার নাম নিয়ে, আমার বাবার নাম নিয়ে দুইজনের বিয়ে পড়ালেন, কবুল বললাম, বিয়ে টিয়ে হয়ে গেল। সে আমাকে হচ্ছে পাঠায় দিল আসিফের সাথে কলেজে। তো আমি আসিফ ভাইয়ের সাথে কলেজে চলে গেলাম, আর বাকি সে হচ্ছে বসে বসে সব কিছু ঠিকঠাক করলো, আর চিন্তা করলো যে আমার বউ যদি বোকাও হয়ে থাকে, সে মাঝে মাঝে খুব ভালো বুদ্ধি দিয়ে দেয়। সে যদি এই বিয়ের ডকুমেন্টের কথাটা না উঠাতো, তাহলে তো নতুন করে আজকে দুজনের বিয়েটা আর হইতো না। এরপরে হয়ে গেল রিদ খানের আর আমার নতুন করে বিয়ে হয়ে গেল। তো রিদ খান হচ্ছে এখন ভাবলো যে আমার কাছে এখন শক্তপোক্ত প্রমাণ আছে যে মায়াই হচ্ছে আমার বউ। এই ভেবে দুজনের বিয়েটা আবার নতুন করে হয়ে গেল। তো তো এই নিয়ে হচ্ছে 2 বার রিদ খানের সাথে একদম পাকাপোক্তভাবে মায়ার বিয়েটা হয়ে গেল। তো এরপরে কি হলো সেটা জানার জন্য তো তোমাদের একটু অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আর সবাই হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, হ্যাঁ? তো কেমন লাগছে গল্পটা সেটা তো অবশ্যই জানাবা, একটু লাইক করে দিও। তোমরা ভিডিও একদম লাইক করতে চাও না, কমেন্ট করতে চাও না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।